বইটির সত্য মহুয়া পাবলিশার্স কর্তৃক সংরক্ষিত। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। নতুন বছরের সবাইকে জানাই অনেক ভালোবাসা। তাই এই নতুন বছরে আপনাদের জন্য নিয়ে এলাম ডক্টর প্রভাত ভট্টাচার্যর ডিটেকটিভ সূর্য সিরিজের থেকে ড্র্যাগন রহস্য। গল্পটি আমরা নিয়েছি মহুয়া পাবলিশার্স থেকে প্রকাশিত ডিটেকটিভ সূর্য এই বইটি থেকে। বইটি সংগ্রহ করবার লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া থাকবে, অবশ্যই চেক আউট করতে ভুলবেন না। তাহলে আজকে আর বেশি দেরি না করে গল্পটা শুরু করি। আজকের গল্প পাঠে এবং গল্পের সূত্রধার আমি সন্তু। তাহলে শুরু করছি আজকের গল্প, ডক্টর প্রভাত ভট্টাচার্যের ডিটেকটিভ সূর্য সিরিজের থেকে ড্র্যাগন রহস্য। ঘুমটা খুব গাঢ় হয়ে গিয়েছিল। কদিন বেশ ধকল যাচ্ছে। কৃষ্ণ এসে ঘুম ভাঙালো সূর্যের। উঠে পড়ো, চন্দ্রোদয় হয়েছে। চন্দ্রোদয় মানে? আরে তোমার সেই প্রিন্সিপালের দাদা চন্দ্রকান্ত পুরকায়স্থ কালকে ফোন করলো না, কিছু রহস্যের ব্যাপারে আলোচনা করবে। 7টায় আসার কথা, ঠিক 7টাতেই এসে হাজির। তার মানে ইনি ভীষণ পাংচুয়াল। ইস, এইবার মনে পড়েছে রে, আজ আসার কথা ছিল ওনার, একদম মাথা থেকে বেরিয়ে গিয়েছিল। কৃষ্ণ, তুই কিন্তু বড্ড ফাজিল হয়েছিস। আরও দেখো, তুমি সূর্য, উনি চন্দ্র। নাম শুনলে মনে হয় উপন্যাসের পাতা থেকে উঠে এসেছে। ঠিক আছে, হয়েছে। এখন ওনাকে গিয়ে বল আমি এক্ষুনি আসছি। ওকে, ঠিক আছে, যাচ্ছি। সূর্য হাত মুখ ধুয়ে রেডি হয়ে বাইরের ঘরে এসে দেখল ভদ্রলোক মন দিয়ে খবরের কাগজ পড়ছেন। নমস্কার, আমি সূর্য চ্যাটার্জি। নমস্কার, আমি চন্দ্রকান্ত পুরকায়স্থ। কাল আমি আপনাকে ফোন করেছিলাম। সকালে এসে আপনার কোনো অসুবিধা করলাম না তো? না না, অসুবিধা কিসের? আচ্ছা, ওই ছেলেটিকে? ওর নাম কৃষ্ণ, ও আমার অ্যাসিস্ট্যান্ট, এখানেই থাকে। খুব ভালো ছেলে, চমৎকার কথাবার্তা। সূর্য মনে মনে হাসল। চা এসে গেল। চা খেতে খেতে চন্দ্রকান্তবাবু বলতে শুরু করলেন। আমার ভাই পুলু, মানে পুলকেশী, আমাকে আপনার কথা বলল। আপনি তো কলেজেও পড়ান, আবার রহস্য ভেদও করেন। অল্প সময়ের মধ্যেই কয়েকটা জটিল সমস্যার সমাধান করে দিয়েছেন। হ্যাঁ, ওই মানে ঘটনাচক্রে জড়িয়ে পড়েছি আর কি। চন্দ্রকান্তবাবুর বয়স দেখলে মনে হয় 64-65 হবে। রোগা লম্বা চেহারা, বেশ শক্ত সামর্থ্য গঠন। বোঝা যায় একটু বেশি কথা বলতে ভালোবাসেন। আমি ব্যাংক অফ বরোদায় ম্যানেজার ছিলাম। রিটায়ার করার পর বর্ধমানে একটা গ্রামে আমাদের পৈতৃক বাড়ি, সেটা সংস্কার করে বসবাস শুরু করি। আমার একটু প্রাকৃতিক পরিবেশ বেশ ভালো লাগে। মাঝে মাঝে কলকাতায় এসে আত্মীয় স্বজনের সঙ্গে দেখা সাক্ষাৎ করে যাই। স্ত্রী আছেন, একমাত্র ছেলে থাকে অস্ট্রেলিয়ায়। এই তো 3 মাস বাদেই তার কাছে যাওয়ার কথা। আমাদের গ্রামের নাম চিত্রপুর। সত্যি ছবির মতো সাজানো গ্রাম, সুন্দর পরিবেশ, সবাই মিলেমিশে থাকে, কোনো ঝুট ঝামেলা নেই। হঠাৎ করে এক উপদ্রব এসে হাজির হলো। আজ থেকে দিন 15 আগে একটা ছেলে সন্ধ্যের পর একটা বিরাট জন্তু দেখে সে যা বর্ণনা দেয় তাতে মনে হয় ড্রাগনের মতো দেখতে। তার বর্ণনা অনুযায়ী জন্তুটার মুখ দিয়ে আগুন বেরোচ্ছিল আর ভীষণ গর্জন করছিল।
ছেলেটা ভীষণ ভয় পেয়ে গিয়েছিল। অনেকেই ভাবল সে হয়তো ভুল দেখে থাকবে, কিন্তু তারপর থেকে রোজই কেউ না কেউ জন্তুটাকে দেখেছে। আর সব সময়ই সন্ধে থেকে রাতের মধ্যে। আমাদের গ্রামের একদিকে একটা বিশাল ঘন জঙ্গল আছে। কেউ কেউ ওই জঙ্গল থেকে জন্তুটাকে বেরিয়ে আসতে দেখেছে। একজন বয়স্ক লোক তো ওই দেখে ভয়ে হার্টফেল করে মারা গেছে। শেষে 2 দিন আগে আমিও দেখি জন্তুটাকে। তখন রাত 8টা। আমি কলকাতা থেকে ফিরছিলাম। চাঁদের আলোয় চারদিক পরিষ্কার দেখা যাচ্ছিল। সেই সময় আমি দেখলাম জন্তুটাকে, একদম বইয়ে দেখা ড্রাগনের ছবির মতো। বিশাল চেহারা, মুখ দিয়ে বেরোচ্ছে লেলিহান শিখা, আর সাংঘাতিক গর্জন করছে। এক মুহূর্তের জন্য আমি হতবাক হয়ে পড়ি। তারপর সম্বিত ফিরে পেয়ে তাড়াতাড়ি ছুটতে শুরু করি। ড্রাগনটাও মনে হয় পিছনে তাড়া করে, তারপর থেমে যায়। কোনো রকমে বাড়ি ফিরে আসি। সব শুনে সবাই শিউরে ওঠে। বড় বাঁচা বেঁচে গেছি। ব্যাপারটা লোকের মন গড়া নয়। ব্যাপারটা ভাবলেই আমার গায়ে কাঁটা দিচ্ছে। তারপর থেকে সবাই ভীষণ ভয়ে আছে। সন্ধ্যের পর থেকে কেউ আর বাইরে বেরোতে চায় না। যদি ড্রাগনের শিকার হতে হয়, আমাদের শান্ত গ্রামে এক আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। অনেকে বলছে এ হলো ভৌতিক কাণ্ড। কিন্তু ড্রাগন তো মূলত এক কল্পিত প্রাণী। চীন এবং আরও কিছু দেশে ড্রাগনকে গড মনে করা হয় ঠিকই। অবশ্য হ্যাঁ, ইন্দোনেশিয়ায় সুমাত্রার জঙ্গলে কোমাডো ড্রাগন পাওয়া যায়। কিন্তু এখানে কোত্থেকে ড্রাগন আসবে? সেটাই তো প্রশ্ন। কিছুই বোঝা যাচ্ছে না। আপনারা পুলিশে খবর দেননি? দিয়েছিলাম। আমি নিজে কয়েকজনকে সঙ্গে নিয়ে থানায় গিয়েছিলাম। সব শুনে ওসি বললেন এটা তাদের বিষয় নয়। বললেন ফরেস্ট ডিপার্টমেন্টকে খবর দিতে। তাদের সঙ্গেও কথা হলো, কিন্তু খুব একটা গা করল না। বলল খোঁজ খবর করে দেখবে। কেউই কিছু করবে বলে মনে হয় না। এখন আপনি ভরসা। আমি ওখানে নানা রকম অনুষ্ঠান, সামাজিক কাজের সঙ্গে যুক্ত আছি। সবাই আমাকে খুব মান্য করে। আমি ওদের বলেছি আমি দেখছি কি করা যায়। আমি আপনাকে সনির্বন্ধ অনুরোধ করছি, আপনি আমাদের ওখানে গিয়ে এই সমস্যা থেকে আমাদের অব্যাহতি দিন। আপনি না করবেন না প্লিজ। ওখানে আপনি আমার বাড়িতেই থাকবেন। একটু ঘোরাও হবে। দেখবেন জায়গাটা আপনার ভালো লাগবে। আচ্ছা, আমি একটু ভেবে নিই, কালকে বলবো। ঠিক আছে, আজ আমি আছি, আপনি ভেবে নিন। আমি তাহলে আসি এখন। আশায় রইলাম কিন্তু। এই বলে চন্দ্রকান্তবাবু বিদায় নিলেন। উফ, লোকটা কি বকতেই না পারে। তা সূর্যদা, চলোই না, বেশ একটা অ্যাডভেঞ্চার হবে বলে মনে হচ্ছে। কি যে বলিস, হুট করে গেলেই হলো? সব দিক দেখতে হবে না? এখন বেরোতে হবে, দেরি হয়ে যাচ্ছে।
কলেজে গিয়ে সূর্য ভাবল একবার পুলকেশবাবুর সঙ্গে দেখা করবে, কিন্তু অফিসে গিয়ে শুনল তিনি আজ আসবেন না। বাড়ি ফিরে সূর্য ফ্রেশ হচ্ছে, সেই সময় মোবাইল বেজে উঠল। সূর্য কৃষ্ণকে বলল, কে ফোন করেছে একটু দেখ তো, বল একটু বাদে আমি কল ব্যাক করছি। কৃষ্ণ ফোন ধরে কথা বলে এসে বলল, পুলু ফোন করেছিল। সূর্য কল লিস্টে দেখল পুলকেশবাবুর নাম্বার। উনি আমার কলেজের প্রিন্সিপাল, মনে রাখিস কিন্তু। একটু পরে সূর্য ফোনে পুলকেশবাবুর সঙ্গে কথা বলল। হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাদার সঙ্গে তো তোমার কথা হয়েছে। আমি বলি কি, তুমি না হয় একটু ঘুরেই এসো, অবশ্য যদি খুব অসুবিধা না থাকে। একটু ঘোরাও হবে। আসলে দাদা খুব দুশ্চিন্তায় আছে, ছুটির জন্য চিন্তা করো না, ও আমি ঠিক ব্যবস্থা করে দেবো। স্বয়ং প্রিন্সিপালের অনুরোধ, ফেলা মুশকিল, যেতেই হবে। সূর্য কৃষ্ণকে বলল, তাহলে গোছগাছ করে নিতে হবে, বর্ধমান যাত্রা একেবারে নিশ্চিত। আমিও যাব তো। যাবি তো বটেই, সে আর বলার কি আছে। উল্লসিত হয়ে কৃষ্ণ চলে গেল। সূর্য মনে মনে ভাবতে লাগলো, ব্যাপারটা বেশ ঘোরালো। তারপরই চন্দ্রকান্তবাবুর ফোন। বললেন, তাহলে যাচ্ছেন তো? হ্যাঁ যাচ্ছি, আর আমার সঙ্গে কৃষ্ণও যাবে, ওই যাকে আপনি সকালে দেখলেন। ভালোই তো, কোনো অসুবিধে নেই। কাল দুপুর 2টোর সময় তাহলে আমি হাওড়া স্টেশনে অপেক্ষা করব আপনাদের জন্য। আমি টিকিটের ব্যবস্থা করে রাখছি, আমার রেলে জানাশোনা আছে, অসুবিধে হবে না। উজ্জয়িনী ফোন করল নতুন রহস্যের ব্যাপারে জানতে। তার জন্মদিনের অনুষ্ঠানের সময় চন্দ্রকান্তবাবুর ফোন এসেছিল। সূর্য তাকে মোটামুটি ব্যাপারটার বর্ণনা দিল। বাহ, ড্রাগন, দারুণ ইন্টারেস্টিং তো। আমারও খুব যাওয়ার ইচ্ছা করছে, কিন্তু এখন হবে না। আমি কিন্তু ফোন করে মাঝে মধ্যেই খবর নেব। আশা করি রহস্য সমাধান করতে বেশি সময় লাগবে না, আর ড্রাগন ধরে আনতে পারলে তো কথাই নেই। আচ্ছা, বেস্ট অফ লাক। বলে উজ্জয়িনী ফোন ছেড়ে দিল। সকালে উঠে কৃষ্ণ বলল, জানো সূর্যদা, একটা স্বপ্ন দেখলাম। ভোরের স্বপ্ন শুনেছি সত্যি হয়। কি স্বপ্ন দেখলি শুনি? দেখলাম একটা বিরাট ড্রাগন তোমার চন্দ্রকান্তকে পিঠে করে নিয়ে যাচ্ছে, আর সে বাঁচাও বাঁচাও বলে খুব জোরে চিল্লাচ্ছে। খালি বাজে কথা, তোকে ড্রাগনই তুলে নিয়ে যাবে। খবরের কাগজে দেখা গেল খবরটা বেরিয়েছে। হেডিং দিয়েছে, ড্রাগন আতঙ্ক। ভয় পেয়ে একজনের মারা যাওয়ার কথাও লিখেছে। এবার হয়তো ব্যাপারটা নিয়ে একটু নাড়াচাড়া করতে হবে। যথাসময় হাওড়া স্টেশনে চন্দ্রকান্তবাবুর সঙ্গে সূর্যের সাক্ষাৎ হল। চন্দ্রকান্তবাবু চেয়ার কার্ডে 3টে সিট রিজার্ভ করে রেখেছিলেন। গাড়ি যথাসময় ছাড়ল। দ্রুতগামী ট্রেন। বর্ধমান পৌঁছতে বেশি সময় লাগল না। স্টেশনে নামার পর একটু চা খেয়ে নেওয়া হলো। চন্দ্রকান্তবাবু বললেন, স্টেশন থেকে আমাদের গ্রাম বেশ খানিকটা রাস্তা। 2টো সাইকেল রিক্সা নেওয়া হলো। একটাতে চন্দ্রকান্তবাবু আর কৃষ্ণ, আর একটাতে সূর্য। রাস্তা বেশ ভালো। বেশ খানিকটা যাওয়ার পর চন্দ্রকান্তবাবু বললেন, এইবার চিত্রপুর শুরু হলো। সত্যিই খুব সুন্দর গ্রাম, গাছপালা প্রচুর, মাঝে মাঝেই ধান ক্ষেত দেখা যাচ্ছে, পুকুরও আছে, একদম নির্মল প্রকৃতি। রিক্সা 2টো প্রায় সঙ্গে সঙ্গেই চলেছে। কৃষ্ণ বলল, অ্যামেজিং! কি সূর্যদা, দারুণ লাগছে না? অসাধারণ। এখানে খানিকক্ষণ থাকলেই শরীর মন একেবারে তাজা হয়ে যায়। শহরের দূষণ এখানে একেবারেই নেই। কথায় কথায় তার অনেকটাই চলে এসেছে। চন্দ্রকান্তবাবু বললেন, আমার বাড়ি কাছেই, আর বেশি দেরি নেই। আপনাদের আমি একটা কাজে টেনে আনলাম ঠিকই, কিন্তু দেখবেন এখানে থাকলে
আপনাদের ভালোই লাগবে। আচ্ছা, দূরে দেখছি একটা জঙ্গল দেখা যাচ্ছে, ওইখান থেকে কি ড্রাগন বেরোতে দেখা গেছে? হ্যাঁ, ওই জঙ্গলটার নাম চিড়িয়া জঙ্গল। হয়তো অনেক পাখি দেখা যায় বলে এরকম নাম হয়েছে। জঙ্গলটা বেশ বড়, অনেক প্রজাতির গাছ আছে, নানা রকমের পাখি ছাড়াও বাঁদর, বনবেড়াল এইসব আছে। তবে কোনো হিংস্র জন্তু আছে বলে কখনো শোনা যায়নি। হঠাৎই এই জঙ্গল থেকে দেখা গেল ড্রাগন বেরিয়ে আসতে। আগে অনেকে জঙ্গলে কাঠ কাটতে যেত, এখন আর ভয়ে কেউ জঙ্গলের ধারে কাছে যায় না। গোটা গ্রামটাই কেমন ভয়ের চোটে খোলসে ঢুকে গেছে। সূর্য আর কৃষ্ণ চিড়িয়া জঙ্গলের দিকে চেয়ে রইল। ওইখানে কি রহস্য লুকিয়ে আছে? ওই রহস্যের বেড়াজাল ছেড়তেই তো তাদের আশা। চন্দ্রকান্ত বাবুর বাড়ি এসে গেল। বেশ বড় বাড়ি, একদম সাবেকি ধাঁচের। মোটা মোটা থাম রয়েছে, যথেষ্ট পুরনো বলেই মনে হয়, কিন্তু সংস্কার করা হয়েছে। সম্প্রতি রং করা হয়েছে। সুন্দর সাজানো বাগানও রয়েছে। বোঝা যাচ্ছে নিয়মিত পরিচর্যা হয়। আমি নিজেই গাছ লাগাই, জল সার দিই। এটা আমার একটা শখ, সময়ও কাটে। বাহ, চমৎকার বাগান হয়েছে। এই বাগানে চেয়ার পেতে বসে আমি একটু লেখালেখিও করি। আচ্ছা, কবিতা লেখেন নাকি? না না, ও সব নয়। এই জীবনে কি কি দেখেছি সব রকম ঘটনা লিপিবদ্ধ করে রাখার চেষ্টা করি আর কি। অনেকটা স্মৃতি কথা টাইপের। আরে বাহ, অনেক গুণ তো আপনার। না না, গুণ আর কিসের, অনেক কথা হলো। এবার ভিতরে চলো। আসুন আসুন সূর্যবাবু। উনি কৃষ্ণকে তুমি বলতে শুরু করেছেন। দরজার পাশেই কলিং বেল। বেল টিপতেই পাখির ডাক শোনা গেল। দরজা খুলে দিল একজন লোক। ও হলো বলরাম। তিনি বলরামকে বললেন, ফোনে বলছিলাম না এরা আসবেন, উপরে যে ঘরটা বলেছিলাম ঠিক করে রাখতে, ওখানে ওদের ব্যাগগুলো রেখে আয়। বলরাম ব্যাগ নিয়ে চলে গেল। তার বয়স কম, চটপটে বলে মনে হয়। ও উড়িয়া, বালেশ্বরে বাড়ি। অনেক দিন আছে আমার কাছে, খুব কাজের ছেলে আর তেমনই বিশ্বাসী। এবার বসুন আপনারা, আমি একটু ভেতর থেকে আসছি। ওরা ড্রয়িং রুমে বসল। ছিমছাম কিন্তু পরিচ্ছন্নভাবে সাজানো। সোফা সেট, সেন্টার টেবিল আর একটা আলমারিতে কিছু বইও রয়েছে। বেশ ঠান্ডা রয়েছে। সন্ধে নেবে এসেছে। এবার একটু ক্লান্তি লাগছে। বলছি, খিদে খিদে পাচ্ছে না? সূর্য ইশারায় তাকে চুপ করতে বলল। বলরাম চা জল খাবার নিয়ে ঢুকল। তার সঙ্গে ঢুকলেন চন্দ্রকান্ত বাবু ও এক ভদ্র মহিলা। তাকে দেখলে বেশ আন্তরিক আর ভালো মানুষ মনে হয়। পরিচয় করিয়ে দিই, ইনি আমার স্ত্রী অরুন্ধতী। আর এদের কথা তো তোমাকে ফোনে বলেছিলাম। সূর্য আর কৃষ্ণ উঠে দাঁড়ালো। নমস্কার, আমি সূর্য চ্যাটার্জি। আমি কৃষ্ণ। বসো তোমরা, আমি কিন্তু তুমি করেই বলছি। চা ঠান্ডা হয়ে যাচ্ছে, আর ফুলকপির সিঙ্গারা আমি নিজে বানিয়েছি, খেয়ে নাও, অনেকটা পথ এসেছ। ওরা চা জল খাবারের সদ্ব্যবহার করতে লাগলো। চমৎকার সিঙ্গারা হয়েছে, অসাধারণ। আরো কয়েকটা এনে দি তাহলে। আসলে ও নানা রকম রান্না করে খাওয়াতে ভালোবাসে। বাড়িতে অনেক রান্নার বই আছে। এটাই আমার শখ, খুব ভালো লাগে আমার। আমারও রান্নার শখ। তোমার কাছ থেকে কিছু কিছু শিখে নেব মামিমা। কৃষ্ণ সহজেই লোককে আপন করে নিতে পারে। নিশ্চয়ই শিখিয়ে দেব। বলে অরুন্ধতী দেবী চলে গেলেন আবার সিঙ্গাড়া আনতে।
সূর্য চন্দ্রকান্তবাবুকে বলতে বলেছিল তারা এখানে গ্রাম সম্বন্ধে স্টাডি করতে এসেছে একটা প্রজেক্টের ব্যাপারে। উনিও তাই বলেছেন। কথাটা একদিকে ভুল নয়, এটা হলো প্রজেক্ট ড্র্যাগন। খাওয়া হয়ে গেল। চন্দ্রকান্তবাবু বলরামকে ডেকে বললেন, যা ওদের ঘর দেখিয়ে দিয়ে আয়। সূর্য আর কৃষ্ণ চলল বলরামের সঙ্গে। বেশ বড় ঘর ওদের দেওয়া হয়েছে, বড় বড় জানলা, ঠান্ডার জন্য জানলা বন্ধ এখন। বড় খাটে বিছানা পাতা। আমি যাচ্ছি, কোনো দরকার হলে ডাকবেন, কেমন? ঠিক আছে, তুমি এখন যাও। ঘরে অ্যাটাচড বাথে শাওয়ার গিজার সব আছে। চন্দ্রকান্তবাবু এসে বললেন, অসুবিধে নেই তো? এই ঘরে আমার ছেলে সৌম্য থাকে যখন এখানে আসে। না না, কিসের অসুবিধে, এত সুন্দর ঘর। ঠিক আছে ঠিক আছে, আপনারা বিশ্রাম করুন। চাঁদ মামার বাড়িটা কিন্তু দারুণ। তুই তো খুব তোল্লাই দিচ্ছিলি। আরে কিরকম খুশি হলো দেখলে না? আর মামির হাতের রান্নাও তো বেশ ভালো। তা কদিন খাওয়া দাওয়াটা বেশ জমিয়ে হবে, কি বলো? কৃষ্ণ, আমরা কিন্তু এসেছি একটা বিশেষ কাজে। হ্যাঁ হ্যাঁ, সবই হবে। আর আমি জানি তুমি সহজে এই রহস্য সমাধান করে ফেলবে। আরে অত সোজা নাকি? ঘরে টিভি ছিল, ওরা একটু খুলে দেখল। একটু বাদেই খাওয়ার ডাক পড়ল। রুটি আর চিকেন কারি, সঙ্গে পায়েস আর মিষ্টি। অরুন্ধতী দেবীর হাতের রান্না সত্যিই অসাধারণ। ঠান্ডাটা বেশ জমিয়ে পড়েছে। আপনাদের কোনো কিছু দরকার হলে বলবেন। ঠিক আছে। খাওয়া দাওয়ার পর দুজন ঘরে চলে গেল। এতক্ষণে নিশ্চয়ই ড্রাগন বাবাজি বেরিয়ে পড়েছে। আচ্ছা, একবার বেরিয়ে দেখলে হতো না? না, আজকে আর না, ভীষণ ক্লান্ত লাগছে বুঝলি। কালকে না হয় বেরোবো। বলে সূর্য বিছানায় শুয়ে পড়ল। আমরা ড্র্যাগনের দেশে এসেছি, ভাবা যায়? ভাবতেও কেমন যেন একটা রোমাঞ্চ হচ্ছে, তাই না? হ্যাঁ, এখন শুয়ে পড়। একটু বাদে দুজনে ঘুমিয়ে পড়ল। ঝলমলে দিন। জানলা খুলে দেখল সূর্যের আলোয় চারিদিকে আলোকিত। দূরে জঙ্গল দেখা যাচ্ছে। আজ তেমন ঠান্ডা নেই, শরীরটা বেশ তাজা লাগছে। কৃষ্ণ এখনো দিব্যি ঘুমাচ্ছে। ড্র্যাগনের স্বপ্ন দেখছে কিনা কে জানে। দরজায় কে টোকা দিচ্ছে। দরজা খুলে দেখল বলরাম দাঁড়িয়ে আছে। আপনাদের চা খেতে ডাকছে। হ্যাঁ বলো, আসছি একটু পরেই। সূর্য কৃষ্ণকে ঠেলা দিল। কৃষ্ণ, ওঠ ওঠ, অনেক ঘুমিয়েছিস, চল, নিচে ডাকছে চা খেতে। ওরা তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে তৈরি হয়ে নিল। সূর্যের মাথায় দুষ্টু বুদ্ধি খেলে গেল। তুই তো বলছিলি আমি সূর্য আর উনি চন্দ্র, আবার এদিকে দেখ, তুই কৃষ্ণ আর ওদিকে বলরাম, আর বলরাম তো কৃষ্ণের দাদা। তুমিও তো কম যাও না দেখছি। চল এখন, নিচে ওনারা অপেক্ষা করছেন। গুড মর্নিং। ভালো ঘুম হয়েছিল তো? গুড মর্নিং। হ্যাঁ, একেবারে জমাট ঘুম হয়েছে। চায়ের সঙ্গে কড়াইশুটির কচুরি। ব্রেকফাস্ট খাওয়া হলে সূর্য বলল, আমরা আমরা একটু আশপাশটা ঘুরে আসি। চলুন, আমিও সঙ্গে যাচ্ছি। এদিক ওদিক অনেক লোকজন রয়েছে, মাঝে মাঝে ছোট ছোট দোকান। একটা চায়ের দোকানে কিছু লোক বেঞ্চে বসেছিল। তাদের মধ্যে একজন বলে উঠল, কি চন্দ্রদা, কলকাতা থেকে ফিরলেন? হ্যাঁ, কাল সন্ধে ফিরেছি। সঙ্গে কারা, কুটুম নাকি? হ্যাঁ তাই, ওরা এসেছে গ্রাম ঘুরে দেখতে। ভালো ভালো, তা বসুন না। ওরা বসলো এক পাশে। কাল কি কেউ জন্তুটাকে দেখেছে? এখনো শুনিনি, পরে জানা যাবে হয়তো। আরে বাবা, কাল হয়তো ঠান্ডায় বেরোয়নি। কোত্থেকে যে এক জানোয়ার এসেছে, ভয় রাতে বেরোনোই দেয়। জানোয়ার না ভূত কে জানে। আচ্ছা রথিন, তোমাদের ফাংশনের কি খবর? নাটকের রিহার্সাল চলছে তো? ওই কোন রকমের রিহার্সাল হচ্ছে দিনের বেলায়। সবাই তো ভয়ে আছে, ফাংশন তো রাতে।
তখন যদি ওই জানোয়ার বা ভূত হামলা করে, ফাংশন আদৌ করা যাবে কিনা তা কে জানে। আরেকজন বলল, চন্দ্রদা তুমি কিছু একটা করো, পুলিশ আর ফরেস্ট ডিপার্টমেন্টের লোকেদের একটু চাপ দিতে হবে। তোমার তো অনেক জানাশোনা আছে, একটু দেখো না। বোঝা গেল চন্দ্রকান্তবাবুর বেশ খাতির আছে এখানে। ঠিক আছে, দেখছি কি করা যায়। এখন এদের একটু ক্লাব ঘরটা দেখিয়ে নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, যাও। চন্দ্রকান্তবাবু সূর্য আর কৃষ্ণকে নিয়ে চললেন ক্লাব ঘর দেখাতে। মোটামুটি বড় সাইজের ক্লাব ঘর, পরিপাটি, সুন্দরভাবে রং করা। সামনে লেখা রয়েছে চিত্রপুর ক্লাব। ঘরের ভিতরে কয়েকজন ক্যারাম খেলছিল। রবিবারের সকাল, বেশ ছুটির মেজাজে আছে সবাই। ওদের একজন বলে উঠল, আরে এ তো চন্দ্র কাকা যে। হ্যাঁ, আমার দুই আত্মীয় এসেছে কলকাতা থেকে, ওদের একটু গ্রাম ঘুরিয়ে দেখাচ্ছি। তা বিভাস, খবর টবর কি? এখানে খবর বলতে তো একটাই, ড্রাগনের ঘোরাফেরা। খবরের কাগজেও তো বেরিয়েছে, কাল অবশ্য কেউ দেখেনি। ওসব ড্র্যাগন বাজে কথা। দেখো অংশু, তুমি দেখোনি বলে বলছো, অনেকেই কিন্তু দেখেছে। তাদের কথা তুমি কিন্তু উড়িয়ে দিতে পারো না। এইসব তর্ক বিতর্কের মধ্যে ওরা বেরিয়ে এলো। চন্দ্রকান্তবাবু বললেন, অংশুমান ইঞ্জিনিয়ার, খুব ভালো ছেলে, চেন্নাইতে চাকরি করে, এখন হয়তো ছুটিতে বাড়িতে এসেছে। ক্লাবের কাছেই রয়েছে চিত্রপুর হাই স্কুল। রাস্তাঘাট বেশ ভালোই, বেশ সম্পন্ন গ্রাম বলেই মনে হলো। বেলা অনেক গড়িয়ে গেছে। চন্দ্রকান্তবাবু বললেন, এবার বাড়ি ফেরা যাক, চান খাওয়া করতে হবে। হ্যাঁ, বেশ খিদেও পেয়েছে। খাওয়া দাওয়ার পর খানিকটা বিশ্রাম নিল সবাই। তারপর আবার বেরোনো হলো। একবার থানায় ঘুরে এলে হয় না? বলছেন যখন, যাওয়া যাক। বলে চন্দ্রকান্তবাবু ওদের নিয়ে থানায় চললেন। খানিকক্ষণ অপেক্ষার পর ওসি সুনীলবাবুর দেখা মিলল। তিনি চন্দ্রকান্তবাবুকে বললেন, দেখুন মশাই, আমি আগেই বলেছি এটা আমাদের ব্যাপার নয়। আমার মনে হয় এটা একটা চোখের ভুল আর মন গড়া গল্প। আর যদি জন্তু জানোয়ার হয় তাহলে এটা দেখার দায়িত্ব ফরেস্ট ডিপার্টমেন্টের। আমরা এর জন্য সময় নষ্ট করতে পারি না। একটু দেখলে তো পারেন। না, দুঃখিত, যা বলার বলে দিয়েছি। বলে তিনি বেরিয়ে গেলেন। বোঝা গেল পুলিশ কিছুই করবে না। ওরা থানা থেকে বেরিয়ে এলো। সন্ধে নেবে আসছে। সূর্য দূরে একটা বাড়ি দেখিয়ে বলল, ওই যে দূরে একটা বাড়ি দেখা যাচ্ছে, ওটা কার? ওটা প্রফেসর সত্যজিৎ দাশগুপ্তর বাড়ি। বাড়িটা জঙ্গলের খুব কাছেই। হ্যাঁ, উনি কেন যে লোকালয় থেকে দূরে বাড়ি করেছেন কে জানে। হয়তো নিরিবিলিতে থাকবেন বলে। উনি কেমন যেন অদ্ভুত প্রকৃতির মানুষ। কারো সঙ্গেই সেরকম আলাপ নেই। খুব কমই ওকে বাড়ির বাইরে দেখা যায়। ওর কাজের লোক দরকারি জিনিসপত্র নিয়ে যায়, তার থেকেও কিছু জানা যায় না। বাড়িতে একটা কুকুরও আছে, আওয়াজও পাওয়া যায়। সবই কেমন যেন রহস্যময়। একবার ওনার সঙ্গে দেখা করে আসা যাক। বেশ তো, আপনারা যান, আমি যাই, একটু দরকার আছে। আপনারা রাস্তা চিনে বাড়ি ফিরতে পারবেন তো? কোনো চিন্তা নেই, আপনি যান। ওরা প্রফেসরের বাড়ি গিয়ে বেল টিপল। একজন লোক, বোধহয় কাজের লোক হবে, দরজা খুলে বলল, কি চাই? এই বাড়িটা দেখলাম এখানে, তাই আলাপ করতে এলাম। আসুন আপনারা। ওরা ঢুকলো একটা সুসজ্জিত ড্রয়িং রুমে। সোফায় বসে রয়েছেন এক বছর 60-এর ভদ্রলোক। অভিজাত চেহারা, ফ্রেঞ্চ কাট দাড়ি, চোখে গোল্ড ফ্রেমের চশমা। তিনি ভারী গলায় বললেন, বসুন আপনারা। হ্যাঁ, বলুন। ভদ্রলোক ওদের দিকে চেয়ে রইলেন অন্তর্ভেদী দৃষ্টি নিয়ে, যেন জিজ্ঞাসা করছেন কি উদ্দেশ্যে ওদের আগমন। ভদ্রলোকের চোখের চাউনি অত্যন্ত তীক্ষ্ণ। নমস্কার, আমি সূর্য চ্যাটার্জি, আরও হলো কৃষ্ণ মাহাতো। আমরা কলকাতা থেকে এখানে বেড়াতে এসেছি।
এই বাড়িটা দেখলাম এখানে, তাই আলাপ করতে এলাম। খুব ভালো কথা। আমি ডক্টর সত্যজিৎ দাশগুপ্ত। কিন্তু এখানে তো তেমন কেউ বেড়াতে আসে না। এটা তো তেমন বিখ্যাত কোনো জায়গা নয়। আসলে আমরা একটু গ্রাম ঘুরতে ভালোবাসি, প্রকৃতি আমাদের বড্ড টানে। আমার এক আত্মীয় চন্দ্রকান্তবাবু এখানে থাকেন, তার বাড়িতেই আমরা উঠেছি। সেই সময় একটা বিরাট কুকুর এসে তার পায়ের কাছে বসল। তার গায়ে হাত বুলোতে বুলোতে তিনি বললেন, এই হলো রনি, আমার বিশ্বস্ত সঙ্গী। আর কেউ থাকে না? আর ওই মাধব, যে আপনাদের দরজা খুলে দিল। আর কেউ নেই। তা আপনি হঠাৎ এই নির্জন জায়গায় বাড়ি বানালেন কেন? প্রফেসর খানিকক্ষণ সূর্যের চোখের দিকে চেয়ে রইলেন। সূর্যও তাঁর দিকে সোজাসুজি চেয়ে রইল, যেন দুজনকে পরখ করছে। তারপর উনি বললেন, আমি নির্জনতা পছন্দ করি। বেশি মানুষের সান্নিধ্য আমার ভালো লাগে না। আর অধিকাংশ মানুষই নির্বোধ। তার চেয়ে জন্তু জানোয়ার অনেক বেশি ভালো। মাধবী আমাকে এই জায়গাটার খোঁজ দেয়, আমারও ভালো লেগে যায়। আজ 2 বছর হলো এখানে আছি। তা বেশ ভালোই আছি। পড়াশোনা গবেষণার সুবিধা হয়। আপনি তো প্রফেসর, তাই না? ছিলাম। USA, জার্মানি, জাপান ঘুরে ইন্ডিয়াতেও পড়িয়েছি। রোবটিক্সের ওপরে রিসার্চ করছিলাম। কিন্তু বললাম না, বেশিরভাগ লোকই নির্বোধ। তারপর সব ছেড়ে ছুড়ে এখানে চলে এলাম। যাক, কফি এসে গিয়েছে, খাওয়া যাক। মাধব ঢুকেছে ট্রেতে করে ধুমায়িত কফির কাপ নিয়ে। সবাই কফির কাপ তুলে নিল। আমি কফি খুব ভালোবাসি। এ হলো ইথিওপিয়ার কফি, পৃথিবীর সেরা কফিগুলোর মধ্যে অন্যতম। সম্প্রতি এখানে অনেকে ড্রাগনের মতো কোনো জন্তু দেখেছে। আপনার কি কিছু চোখে পড়েছে? ড্রাগনের ব্যাপারে আমি কিছু বলতে পারবো না। আর ড্রাগন থাকলেই বা কি অসুবিধা আছে? আচ্ছা, এবারে আপনারা আসুন, আমি একটু কাজ করব। এরপরে তো আর বসে থাকা যায় না। বেরোনোর সময় প্রফেসর বললেন, সূর্যবাবু, আপনাকে দেখে বেশ বুদ্ধিমান বলে মনে হচ্ছে। আমি বুদ্ধিমান লোকেদের পছন্দ করি। আর একদিন আসুন, কথা বলা যাবে। বাইরে বেরিয়ে কৃষ্ণ বলল, লোকটা না কেমন যেন, ভীষণ অভদ্র আর অহংকারীও বটে। শুধু ওই দুটি গুণই নয়, রহস্যময় বটে। ওর চোখের দিকে তাকালেই কেমন একটা লাগে। না না না, ওর সঙ্গে আরো কথা বলতে হবে। আবার ওখানে যাবে? কাল সকালেই যাব। আচ্ছা, তোমার কি মনে হয় বলো তো, ওইখানেই ড্রাগনের রহস্যের সূত্র পাবে? বলা যায় না, হতেও পারে। দেখলে না, ড্রাগনের কথা বলতে লোকটা কেমন যেন এড়িয়ে গেল। বলতে বলতে ওরা কিছুটা এগিয়ে গিয়েছিল। খানিকটা রাত হয়ে গেছে। আজ অতটা ঠান্ডা নেই, চাঁদের আলো রয়েছে। ঠিক সেই সময় সূর্য বলল, দেখ ওইদিকে। দেখা গেল জঙ্গল থেকে সেই জন্তুটা বেরিয়ে আসছে, দেখতে ড্রাগনের মতো। সে গর্জন করছে আর তার মুখ দিয়ে আগুন বেরিয়ে আসছে। সূর্য মোবাইলে ছবি তুলে নিল জুম করে। কেমন আসবে কে জানে। ড্রাগনটা একটু এগিয়ে এসেই আবার জঙ্গলে ঢুকে গেল। চলে গেল? ভালোই হয়েছে, আমাদের দিকে এলে কি খুব ভালো হতো। কি ভয়ঙ্কর দেখতে, তাই না? ঠিক আছে, চল এখন, চল ফেরা যাক। কিছু দূরে যেতেই দেখা গেল চন্দ্রকান্তবাবু তাদের খুঁজতে বেরিয়েছেন। আপনাদের ড্রাগনের দর্শন পেয়েছি, চলুন
বাড়ি ফিরে সব বলছি। বাড়িতে গিয়ে তারা ড্র্যাগন দর্শনের বর্ণনা দিল। সূর্য মোবাইলে তোলা ছবি দেখালো। যাক বাঁচোয়া, আপনাদের উপরে হামলা করেনি, রাতে আর বেরোতে হবে না। খুব জোর বেঁচে গেছেন দাদা বাবুরা। এ বাবা। খাওয়ার পর তাদের ঘরে এসে সূর্য ভাবতে বসল। একটা সম্ভাবনার কথা মাথায় আসছে। কি মনে হচ্ছে সূর্যদা? আরো ভাবতে হবে রে, আরো ভাবতে হবে। তা তো বটে। তা আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই প্রফেসর নিজে ড্র্যাগন হয়ে যায় না তো? সেই গল্পের মানুষের মতন, যে পূর্ণিমার রাতে নেকড়ে হয়ে যায়। তুই বুঝি আজকাল খুব এইসব বই পড়ছিস? কৃষ্ণ চুপ করে গেল, কিন্তু কৃষ্ণের কথা থেকেই একটা নতুন আইডিয়া পাওয়া গেল। কালকে দেখতে হবে। ভাবতে ভাবতে সূর্যের চোখে ঘুম নেমে এলো। পরদিন সকালে ব্রেকফাস্ট খেয়ে ওরা বেরোবার জন্য তৈরি হলো। সাবধানে যেও তোমরা, আজ আর বেশি দূরে যাওয়ার দরকার নেই। চিন্তা করো না মামিমা, ড্র্যাগন রাত্রিরে বেরোয়, সকালে কোনো ভয় নেই। আমরা সাবধানে করব। আর তোমার আলুর পরোটা একদম ফার্স্ট ক্লাস হয়েছিল। আমি যাই সঙ্গে? না না মামা, তোমাকে আর কষ্ট করতে হবে না। ভালোই মামা মামি পাতিয়েছিস। কৃষ্ণ হাসল। ওরা হাঁটতে হাঁটতে চলে গেল প্রফেসর দাশগুপ্তর বাড়ির দিকে। দিনের আলোয় বাড়িটা ভালো করে লক্ষ্য করল সূর্য। অনেকটা বাংলো প্যাটার্নের। দরজা বন্ধ, কোনো সাড়া শব্দ নেই। সূর্য বলল, কৃষ্ণ, ভালো করে শোন। তুই একটু আড়ালে থাক, আমি ওই জঙ্গলটায় ঢুকছি। দেখা যাক একটু, তারপর প্রফেসরের সঙ্গে আর একবার মোলাকাত করব। হ্যাঁ, ওইখানে, ওই ভয়ঙ্কর জঙ্গলে? না, তোমাকে ওখানে একা যেতে দেব না, আমিও যাব সঙ্গে। শোন, জেদ করিস না, রহস্যের সমাধান তো করতে হবে। তাছাড়া তুই তো বললি ড্রাগন সকালে বেরোয় না। তোর মোবাইলটা তো খোলাই আছে, কোনো সমস্যা হলে আমি তোকে ফোন করব, ঠিক আছে? কোনো চিন্তা নেই। এই বলে সূর্য জঙ্গলে ঢুকে গেল। কৃষ্ণ এক রাশ ভয় আর আশঙ্কা নিয়ে অপেক্ষা করতে লাগল। কিছুটা পর সূর্য বেরিয়ে এলো জঙ্গলের থেকে। কৃষ্ণ ছুটে চলে গেল তার দিকে। কিছু কিছু হয়নি তো? আরে না রে, একদম ঠিক আছে। শোন, এবার আমি প্রফেসরের বাড়িতে ঢুকব। তুই যেখানে ছিলিস সেখানেই থাক। কোনো কিছু বেগতিক দেখলে আমি ফোন করব বা মেসেজ পাঠাবো। তুই তখন এক ফোঁটা না দাঁড়িয়ে সোজা থানায় গিয়ে পুলিশ নিয়ে আসবি। আর যদি কিছুই না করতে পারি, তাহলেও দেরি দেখলে পুলিশ ডেকে আনবি। তোমার কি মনে হচ্ছে এই প্রফেসরই নাটের গুরু, তাই না? সব পরে বলবো, এখন যা। সূর্য বেল বাজাতেই মাধব দরজা খুলে বসালো। একটু পরেই প্রফেসর চলে এলেন। গুড মর্নিং। আমার কেন জানি না মনে হচ্ছিল আজ আবার আপনি আসবেন। এই তো চলে এলাম। আচ্ছা দেখুন দেখি, এই পেনটা কি আপনার? সূর্য একটা সুন্দর পার্কার পেন দেখালো। হ্যাঁ, আমারই পেন। কোথায় পেলেন এটা? জঙ্গলে। আপনি জঙ্গলে গিয়েছিলেন? হ্যাঁ, ড্রাগনও দেখলাম। এখন অবশ্য চুপ করে দাঁড়িয়ে আছে। ওর পাশেই তো পেনটা পড়েছিল। তার মানে আপনি ওখানে ছিলেন? কি বলতে চান আপনি? দেখুন সত্যজিৎ বাবু, আমার দৃঢ় বিশ্বাস ওই ড্রাগনের আবির্ভাবের সঙ্গে আপনার কোনো সম্পর্ক আছে। আপনি তো রোবোটিক্স নিয়ে রিসার্চ করছেন। হ্যাঁ, তাতে কি হলো? আমার মনে হয় ড্রাগন আসলে একটা রোবট, আর আপনি এটা তৈরি করেছেন এবং রিমোটে চালাচ্ছেন কোনো বিশেষ উদ্দেশ্য নিয়ে হয়তো। ধরে ফেলেছেন দেখছি। আপনি তো দেখছি বেশ বুদ্ধি ধরেন। ঠিক আছে, আর লুকোবো না। আর এবার তো সবাইকে জানতে হবে, জানতেই হবে। হ্যাঁ,
এটা আমারই তৈরি একটা রোবট, প্রচন্ড শক্তিশালী একটা রোবট। অনেক কষ্ট করে আমি এটাকে তৈরি করেছি। কিন্তু কোথায় তৈরি করলেন? এখানে তো অত বড় জায়গা নেই। আছে 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 মাটির নিচে আমার ল্যাবরেটরি, ওখানেই সব তৈরি হয়েছে। দাঁড়ান দাঁড়ান, আপনাকে আমি দেখাই। এই বলে প্রফেসর ঘরের কার্পেটের একটা কোণ তুলে ধরলেন। দেখা গেল একটা ছোট্ট দরজার মতন রয়েছে, আর তার গায়ে লোহার আংটা রয়েছে। আংটা ধরে টানতেই দরজা উঠে গেল, আর দেখা গেল নিচে কাঠের সিঁড়ি নেমে গেছে। চলুন নিচে যাওয়া যাক। বলে সূর্যকে নিয়ে প্রফেসর নিচে নামলেন। বিশাল বড় একটা হলঘর, একটা ল্যাবরেটরি, প্রচুর যন্ত্রপাতি চারিদিকে। উপর থেকে বোঝাই যায় না নিচে এরকম একটা জায়গা থাকতে পারে। এই ল্যাবরেটরি আমি অনেক অনেক লোক লাগিয়ে বহু অর্থ ব্যয় করে বানিয়েছি। আমার ওই ড্রাগন রোবটের বিভিন্ন অংশ তৈরি করে ওপরে নিয়ে গিয়ে অ্যাসেম্বল করেছি। তারপর রিমোটে ওকে চালিয়ে ট্রায়াল দিয়েছি। কিন্তু কেন? এসব করে কি হবে? কি হবে কি হবে হবে তো অনেক কিছু হবে। একটা সময় আমার কাজকর্ম নিয়ে সবাই উপহাস করত। এবার আমি সবাইকে দেখিয়ে দেব আমি কি করতে পারি। আর অনেক ড্রাগন তৈরি হচ্ছে। এরা অপরাজেয়। এদের সাহায্যে আমি সারা পৃথিবীতে রাজত্ব করব। আমি হব রাজা। সূর্য বুঝতে পারল দারুণ প্রতিভাশালী হলেও প্রফেসরের মানসিক ভারসাম্য ঠিক নেই। হঠাৎ সে দেখল প্রফেসর তার দিকে পিস্তল তাক করে বলছেন, এবার বলো তো বাছা, তুমি আসলে কে? বলো, স্পিক আপ। আর আমার সঙ্গেই বা লেগে আছো কেন? বলো 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 বলো। তোমাকে তো সাধারণ লোক বলে মনে হচ্ছে না। একটু বেচাল দেখলেই গুলি করে মারবো। আমি কলেজে কেমিস্ট্রি পড়াই, তার সঙ্গে একটু রহস্যভেদের চেষ্টাও করে থাকি। বাহ, কেমিস্ট্রির সঙ্গে মিস্ট্রি, তার মানে টিকটিকি? ঠিক তা নয়। তা তোমার ওই শ্যাঙাত কোথায় গেল? তাকে আর সঙ্গে আনেনি। ভালোই করেছ। আর মোবাইলটা কোথায়? দাও 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 দাও, ওটা আমাকে দাও দাও। মোবাইলটা রেখেই এসেছি। বাহ বাহ, ভালোই হলো। কেউ তোমার খোঁজও পাবে না। বলেই প্রফেসর সূর্যের জামা প্যান্টের পকেট হাতড়ে মোবাইল পেলেন না। ঠিক আছে, আপাতত এখানে বন্দি থাকো। পরে তোমাকে আমার মন্ত্রী করে নেব। তোমার যা বুদ্ধি, তাতে করে তুমি আমার মন্ত্রী হওয়ার যোগ্য। যাক, আমি তাহলে এখন আসি। আর হ্যাঁ, এখান থেকে পালাবার কোনো রাস্তা নেই, তাই বৃথা চেষ্টা করো না। গুড বাই। এই বলে প্রফেসর সিঁড়ি বেয়ে উপরে উঠে গেলেন আর সিঁড়িটা উঠিয়ে নিলেন। তার মানে সিঁড়িটা সরানো যায়। এবার সূর্য তার মোবাইল বার করল, যেটা সে রেখে দিয়েছিল মোজার মধ্যে সাইলেন্ট মোড করে। কৃষ্ণকে মেসেজ পাঠালো,
তাড়াতাড়ি পুলিশ নিয়ে প্রফেসরের বাড়িতে আয়, আর এসে আমাকে ফোন কর। কৃষ্ণ জবাবে লিখল, ঠিক আছে, আসছি। সূর্য অপেক্ষা করতে লাগলো। কিছুটা আশঙ্কা, তার মধ্যেও একটা তৃপ্তি যে রহস্যের সমাধান হয়ে গেছে। সে ক্রমশই রহস্যের জগতে জড়িয়ে পড়ছে। সে খানিকক্ষণ ল্যাবরেটরিতে ঘুরে দেখল। প্রচুর আয়োজন, অনেক ড্র্যাগন তৈরির ব্যবস্থা। এগুলোকেও অন্য কোনো কাজে লাগানোই যায়। খানিক পরেই কৃষ্ণ ফোন করল। হ্যালো, হ্যাঁ, পুলিশ নিয়ে চলে এসেছি। প্রফেসর এখন পুলিশের হেফাজতে। তুমি কোথায় আছো? একটা বড় ঘর আছে, ওখানে আমাকে আটকে রেখেছে। তুই কার্পেটটা সরালেই দেখবি একটা ছোট্ট দরজা আছে, ওটা তুললেই নিচের ঘর। আশেপাশে খুঁজে দেখ, একটা কাঠের ফোল্ডিং সিঁড়ি পাবি, ওটা নামিয়েই চলে আয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আসছি আমি। কৃষ্ণের গলা শুনেই সূর্য বুঝল সে তাকে নিয়ে যাওয়ার জন্য খুবই ব্যস্ত। কৃষ্ণের নেবে আসতে খুব দেরি হলো না। সঙ্গে দুজন পুলিশ আর চন্দ্রকান্তবাবু। তুমি তুমি ঠিক আছো তো? হ্যাঁ রে, কোনো সমস্যা নেই। খালি ভাবছিলাম পুলিশ তোর কথা শুনে আসবে তো। আরে আসবে না মানে? আমি বলেছি মন্ত্রীর সঙ্গে আমাদের জানাশোনা আছে, তা না এসে উপায় কি? বাহ, এটা দারুণ করেছিস, এতেই কাজ হয়েছে। আমি তো খুবই দুর্ভাবনায় ছিলাম। কৃষ্ণ ফোন করে সব বলতেই ছুটে এসেছি। সত্যি আপনি খুব বড় ঝুঁকি নিয়েছেন। আমি আপনাদের ডেকেছিলাম, তাই আমার মনে ভীষণ চিন্তা হচ্ছিল, এখন শান্তি পেলাম। সূর্য দেখল প্রফেসর চুপ করে বসে আছেন। সূর্যকে দেখেই বলে উঠলেন, ও, তুমি ছাড়া পেয়ে গেছো? তোমার ওই শ্যাঙাত পুলিশ ডেকে এনেছে। তুমি মূর্খ, তাই মন্ত্রী হওয়ার এত বড় সুযোগটা হারালে। কিন্তু আমি রাজা হবই। আমার আছে ড্রাগন বাহিনী। আমার ড্রাগন বাহিনী আছে। এসব কি ব্যাপার? কিছুই তো বুঝতে পারছি না। এমনি বা কে, আর এসব কি বলছেন? সব বলছি। এই ভদ্রলোক হলেন প্রফেসর সত্যজিৎ দাশগুপ্ত, একজন অত্যন্ত প্রতিভাশালী বিজ্ঞানী। কিন্তু বর্তমানে ওনার মানসিক স্থিতি ঠিক নেই। ওর মানসিক চিকিৎসার দরকার। আপাতত ওকে আপনাদের হেফাজতে রাখুন, তারপর হয়তো কলকাতায় পাঠাতে হবে। ওর আত্মীয়দের খোঁজ করুন, আর ওনার সঙ্গে কেউ যেন কোনো খারাপ ব্যবহার না করে। সাব ইন্সপেক্টর অমলবাবু প্রফেসর, তাঁর কুকুর ও মাধবকে নিয়ে চললেন। প্রফেসর কিন্তু চুপচাপ চললেন, আর অমলবাবুকে বললেন, চলো হে সেনাপতি, চলো। কুকুরটাও কোনো ঝামেলা করল না। এবার সূর্য ওদের নিয়ে চলল জঙ্গলের দিকে। জঙ্গলে ড্র্যাগনের কাঠামোটা দেখিয়ে সূর্য বলল চন্দ্রকান্তবাবুকে, এই হলো আপনার ড্রাগন। আরে, এ তো সত্যিই ড্রাগন। হামলা করবে না তো? কোনো চিন্তা নেই, এখন এটা নড়বেও না, চড়বেও না। এটা আসলে একটা রোবট, রিমোটের সাহায্যে একে চালানো যায়। প্রফেসর তাই করছিলেন কিছুদিন ধরে, আর তাই দেখেই লোকে ভয় পেয়েছিল। অদ্ভুত ব্যাপার। কিন্তু উনি কেন এমনটা করলেন? চলুন আমার বাড়িতে যাওয়া যাক, সেখানে বসেই সব কথা হবে। ঠিক আছে, তাই চলুন। অরুন্ধতী দেবী চিন্তায় ছিলেন, ওদের দেখে নিশ্চিন্ত হলেন। সূর্য পুরো ব্যাপারটার বিবরণ দিল। শুনে তো সবাই অবাক। তোমার তো প্রথম থেকেই ওই প্রফেসরের ওপর সন্দেহ হয়েছিল, ঠিক কিনা? হ্যাঁ, আমার মনে হয়েছিল ওখানে রহস্যের চাবিকাঠি থাকলেও থাকতে পারে। সত্যি না? অত বড় গুণী মানুষটার কি অবস্থা! আমার মনে হয় কোনো মানসিক আঘাত থেকেই এটা হয়েছে। চিকিৎসা করালে হয়তো ঠিক হয়ে যাবেন। আচ্ছা, ওই ড্র্যাগনটার কি হবে? ওটাকে মিউজিয়ামে রাখা যেতে পারে, অথবা অন্য কোনো কাজে ব্যবহার করা যায়। তাহলে ড্রাগন রহস্যেরও সমাধান হলো। এবার জমিয়ে ফাংশন হবে, আর কোনো ভয় নেই।
সবই সূর্যদের জন্য। সে তো বটেই, সে তো বটেই। আমি খুব দুঃখিত, প্রথমটা আমরা ঠিক বুঝতে পারিনি, সেই জন্য কোনো ব্যবস্থা নিইনি। ঠিক আছে। আচ্ছা চন্দ্রকান্ত বাবু, এবার তো আমরা কলকাতায় ফিরবো, কাজ যখন হয়েই গিয়েছে। হ্যাঁ, আমি রিজার্ভেশনের ব্যবস্থা করেছি। ওরা কলকাতায় ফিরে এলো। সূর্য পুলকেশ বাবুকে সব ঘটনার কথা বলল। তিনি বললেন, দারুণ কাজ করেছে সূর্য, ওয়েল ডান, আই মাস্ট সে ওয়েল ডান। খবরের কাগজেও এই ঘটনার কথা আর সূর্যের কৃতিত্বের কথা ছাপা হয়েছে। প্রফেসর দাশগুপ্তর ভাইয়ের সন্ধানও পাওয়া গেছে। ওর আর কেউ নেই, ওর চিকিৎসা শুরু হয়েছে। আশা করা যায় তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। সেদিন দুজনে বসে চা খাচ্ছে। কৃষ্ণ বলল, সবই তো হলো, কিন্তু তোমার হাত থেকে একটা সুযোগ বেরিয়ে গেল। কি সুযোগ? ভাবো ভাবো, ভেবে বলো। ভাবতে পারছি না, তুই বল। কেন, ওই ড্র্যাগন সাম্রাজ্যে মন্ত্রী হওয়ার সুযোগটা তো হাতছাড়া হলো। আর তোকেও হয়তো সেনাপতি করে নিত। সেই সময় কৃষ্ণের মোবাইল বেজে উঠল। কৃষ্ণ ফোন ধরে শুনল, হ্যালো, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ চলে আসুন। কে ফোন করলো রে? আবার চাঁদ মামা। সে কি এখানে আসছে নাকি? হ্যাঁ, এই চলে এলো বলে। আবার কি সমস্যা হলো? কে জানে, ড্র্যাগনের পর হয়তো আবার ওই রাক্ষস টাক্ষস বেরিয়েছে। হ্যাঁ। একটু বাদেই চন্দ্রকান্ত বাবু এসে হাজির হলেন। বললেন, আবার এলাম আর একটা ছোট্ট অনুরোধ নিয়ে। আবার কি বেরিয়েছে? চিন্তা নেই, আর কোনো ঝামেলা নয়। আমি তোমাদের আমন্ত্রণ জানাতে এসেছি। আগামী রবিবার আমাদের গ্রামে যে ফাংশন হবে, সেখানে তোমাদের সংবর্ধনা জানানো হবে। সূর্যবাবু, আপনাদের যেতেই হবে। আপনাদের জন্যই তো আমরা আতঙ্কের হাত থেকে মুক্তি পেলাম। ফাংশন তো দূরের কথা, লোকে সন্ধ্যের পর বাড়ি থেকে বেরোতেই ভয় পেত। গ্রামের সবাই আপনাদের প্রতি খুব কৃতজ্ঞ। যেতে পারবো কিনা একটু দেখতে হবে, এখনই বলতে পারছি না। না বললে হবে না, যেতেই হবে। রবিবার ছুটির দিন, কোনো অসুবিধা নেই। আমি সব ব্যবস্থা করে রাখছি। মনে করুন এটা আমার আবদার। আচ্ছা ঠিক আছে, যাব না হয়। খুব ভালো ফাংশন হলো। একজন মন্ত্রী এসেছিলেন প্রধান অতিথি হয়ে, অনেক ভাষণ দিলেন। সূর্য সংক্ষিপ্ত বক্তব্য রাখল। তারপর তাদের সংবর্ধনা জানানো হলো। তাদের হাতে 50,000 টাকা তুলে দেওয়া হলো। তারপর নাচ গান নাটক হলো। সূর্যের খুব ভালো লাগলো অনুষ্ঠান। সেদিন রাতে ওরা চন্দ্রকান্ত বাবুর বাড়িতেই রইল। অরুন্ধতী দেবী প্রচুর খাওয়ালেন। রাতে সূর্য জানলা দিয়ে দেখল সেই জঙ্গল দেখা যাচ্ছে। এখন ওখান থেকে আর ড্র্যাগন বেরোবে না। ওই ড্র্যাগনের ওপরটাকে সরকারি লোকেরা নিয়ে গেছে। প্রফেসরের জন্য কেমন মায়া হলো। পরদিন সকালে ওরা কলকাতার দিকে রওনা হলো। ভালোই প্রাপ্তিযোগ হলো তাহলে। তা হলো। পর পর 4টে রহস্য তুমি সমাধান করলে, তাও খুব অল্প সময়ের মধ্যে। বাহ, এক্সেলেন্ট। তাহলে আমরা সত্যি কি গোয়েন্দা হয়ে গেলাম? হ্যাঁ তাই তো, যেমন শার্লক হোমস আর ওয়াটসন, ব্যোমকেশ, অজিত, জয়ন্ত, মানিক। ব্যাস ব্যাস, হয়েছে, যথেষ্ট। কেমন লাগলো আজকের গল্পটি জানাতে ভুলবেন না আপনাদের মূল্যবান কমেন্টসের মাধ্যমে। আর যদি খুব ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা কিন্তু অন করে দেবেন, তাতে যখনই আমরা নতুন নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশনস পৌঁছে যাবে। আজকে আপনারা শুনছিলেন ডক্টর প্রভাত ভট্টাচার্যের ডিটেকটিভ সূর্য সিরিজের থেকে ড্র্যাগন রহস্য। যেমন আমরা আগেই ট্রেলার অ্যানাউন্সমেন্ট করেছিলাম, এই মাসে আসছে একটি টান টান স্পাই থ্রিলার গল্প। গল্পটি দৈর্ঘ্যে বেশ বড়, তাই আসতে একটু সময় লাগছে। আশা করছি আসছে সপ্তাহে আপনাদের এই গল্পটি উপহার আমরা দিতে পারবো। তাই যারা ডিটেকটিভ গল্প, স্পাই থ্রিলার এইরকম গল্প পছন্দ করেন তাদের জন্য একটা ধামাকা হতে চলেছে আসছে সপ্তাহে। তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধু বান্ধবদের সাথে চ্যানেলটিকে অবশ্যই শেয়ার করুন, তাদেরও বলুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে। আজকের গল্প পাঠে এবং গল্পের সূত্রধার ছিলাম আমি সন্তু। শব্দ সংযোজন, আবহ এবং প্রচ্ছদে দাস স্টুডিওস। গল্পটির অডিও রূপান্তর করেছেন
অঙ্কিতা। তবে আজকের জন্য এটুকুই, ফিরবো আরও একটি নতুন রোমাঞ্চকর টানটান গল্প নিয়ে। ততদিন সঙ্গে থাকুন, শুনতে থাকুন রাজদেবী 2.0।